বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আমার শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার একজন প্রাক্তন ছাত্র, তার নাম মোহাম্মদ শাহিন। তো তার পরিচয় আমরা তার কাছ থেকেই শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষা ও কর্মজীবনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম শফিকুল ইসলাম শাহিন, ইসলামিক কলেজের 2012 সালের ব্যাচ। তো আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিলাম। আমার প্রিয় শিক্ষক আমার সামনে উপস্থিত আছেন, আমি তাকে আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। তার কাছে অনেক ভালোবাসা পাইছি, ভালোবাসা নিয়ে আজকে এই পর্যন্ত। শিক্ষা জীবনটা আসলে জন্মস্থান কোথায়? তাহলে তোমার? আমার জন্মস্থান মোশাররফগঞ্জ। তার মানে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ গ্রামে তোমার জন্ম? জি, মোশাররফগঞ্জ মানে টঙ্গের আলগা, গ্রামের নাম হলো টঙ্গের আলগা। মোশাররফগঞ্জ এলাকার নাম, কিন্তু গ্রামের নাম হলো টঙ্গের আলগা। আচ্ছা, এখন আজকের অনুষ্ঠান হলো আমাদের শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্বন্ধে। তো প্রথমেই তোমার শিক্ষা জীবন সম্বন্ধে আমরা একটু জানতে চাই। তোমার শিক্ষা জীবন শুরু হলো কোথা থেকে এবং শেষ হলো কোথায়, এটা একটু বলবা? আচ্ছা, আমার শিক্ষা জীবন শুরু হারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। তারপরে হারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, হাই স্কুল, স্কুল পর্যন্ত পড়াশোনা, হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করলাম। এসএসসি ওখান থেকে পরীক্ষা দিলাম 1998 সাল। আর তারপরে আসলাম ইসলামপুর কলেজ, ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি। ডিগ্রিও ইসলামপুর কলেজে কমার্স থেকে পড়াশোনা করা হলো। আর মাস্টার্স করলাম জামালপুর আশিক মাহমুদ, গভর্নমেন্ট আশিক মাহমুদ কলেজ। মাস্টার্স করছো জামালপুরের আশিক মাহমুদ কলেজ থেকে? জি স্যার। কোন সাবজেক্টে মাস্টার্স করছো? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা। আচ্ছা, তাহলে তোমার শিক্ষা জীবন শুরু হলো হারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। এরপরে হারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। ইন্টারমিডিয়েট পড়ছো তুমি ইসলামপুর কলেজ। ইসলামপুর কলেজ। তারপরে বিবিএস। হ্যাঁ, মানে বিবিএস অর্থাৎ ডিগ্রি তুমি ইসলামপুর কলেজ থেকে ডিগ্রি পাস করছো। এরপরে মাস্টার্স করলা তুমি আশিক মাহমুদ কলেজ। আশিক মাহমুদ কলেজ। আচ্ছা, এখন শাহিন তুমি একটা বলবা যে এই যে তোমার কয়েকটা লেভেল, প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, আবার তুমি মাস্টার্সে করার জন্য হয়ে গেলা, এই কয়েক লেভেলের মধ্যে কোন লেভেলে তোমার জ্ঞান অর্জনটা সবচেয়ে বেশি হয়েছে বা পরিপূর্ণ হয়েছে বলে তুমি মনে করো? আমার লেভেলটা যদি মনে করি তাহলে 9-10-এ আমি যখন ছিলাম তখনকার আসলে শিক্ষার জীবনটা একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে। তখন শিক্ষা সম্পর্কে আমি কিছু বোঝার চেষ্টা করছি বা বুঝছি। 9-10-এ তখন? হ্যাঁ, 9-10-এ। সেই সময় আমার স্যার ছিলেন আমাদের ইংলিশ স্যার বাবু স্যার, রেজাউল করিম বাবু। ওনার কাছে আমি পড়াশোনা করতাম। ইংলিশ খুব ভালো পড়াইতো তখন, মানে কীভাবে পড়াশোনা করতে হয়। আর আমার হারিয়াবাড়ি স্কুলে যখন আমি ছিলাম সেই সময় আমাদের কোনো ছিল না, কমার্সের কোনো স্যার ছিলেন না। আচ্ছা, তখন সিলেবাস নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করছি। আমার স্যার ছিলেন হেড স্যার, অবশ্য উনি আমাদের অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, ক্লাস যেহেতু ছিল না আমাদের। তো এইভাবে আরেকজন স্যারের নাম বলতে হয়, সে মুস্তাফিজুর রহমান মানিক স্যার। হ্যাঁ, আমি ওনার কাছে প্রাইভেট পড়তাম। আর তার কাছ থেকে মূলত মানে অ্যাকাউন্টিংটা আমার মানে শুরু হওয়া আর কি। হ্যাঁ, ওনার কাছে শিক্ষা নেওয়ার পরে মোটামুটি ভালো রেজাল্ট করি, ফার্স্ট ক্লাস পাই এসএসসিতে। তারপর তো কলেজে চলে আসলাম। কলেজে আসার পরে আচ্ছা, আর তোমার এই প্রাইমারি স্কুলে যেদিন তুমি প্রথম স্কুলে গেছো, প্রথম দিন কার সাথে স্কুলে গেছো মনে আছে? প্রথম দিন স্কুলে গেছি আমার বড় বোনের সঙ্গে। ওনার আগে থেকে পড়াশোনা করতেন হারিয়াবাড়ি স্কুলে, আমি তার সাথেই গেছি। আচ্ছা, এখন তুমি প্রথম স্কুলে গেলা, তোমার প্রাইমারি স্কুলের কি কোনো টিচারের নাম, খুব প্রিয় একজন টিচারের নাম কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। প্রাইমারি? হ্যাঁ, প্রাইমারি টিচারের নাম মনে আছে। আমাদের একজন খুবই কড়া শাসনের একজন স্যার ছিলেন। হ্যাঁ, ওনার কাছে অনেক কিছু জানতে পারছি আর কি। সেই স্যারের নাম কি? স্যারের নাম হলো আমরা আসলে সুরজ স্যার বলে ডাকতাম। সুরজ স্যার উনি অনেক ভালোবাসতেন আমাদের, সবাইকে আদর করতেন। কি জন্য এত প্রিয় হলো ওই স্যার? সবার সাথে উনি মিশছে, মানে একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার সাথে। এবং তাকে দেখে অনেকে ভয় পেত, আমরা সবাই ভয় পেতাম। স্যারের তো কড়া শাসন ছিল, আমাদের তো অনেক কিছু আমাকে করাইতো, উনি যা বলতো তাই আমরা করতাম। আচ্ছা, আগে তোমার যেরকম স্যার দিয়ে ভয় পাইতা, এখনকার ছাত্ররা এরকম ভয় পায়? এখন আমার মনে হয় না যে এই ভয়টুকু আছে। স্যারের যে সম্মানটুকু আমরা দিতাম, এইটুকু এখন আর পাওয়া যাচ্ছে না।
আমার কাছে দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয় আর কি। আচ্ছা, তোমার এই প্রাইমারি স্কুল থেকে শুরু করে, মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত তোমার যে শিক্ষা জীবন, জি, এখানে তোমার ফ্যামিলির, তোমার পরিবারের কার অবদান সবচেয়ে বেশি? আমার পরিবারের কথা যদি বলতে যাই, আমার আব্বা তো আসলে গভর্নমেন্ট জব করতেন, বাইরে বাইরে থাকতেন। সেই দিক থেকে আমার বড় কেউ ছিল না, যদিও বোনগুলো ছিল, বোনগুলো তো আগে বিয়ে হয়ে গেছে, সেই সময় কালচারটা এমন ছিল। তবে আমি যে মুস্তাফিজুর রহমান মানিকের কথা বলছিলাম, উনি ওই স্যারের কাছ থেকে আমি অনেক কিছু জানছি, মানে কীভাবে পড়াশোনা করতে হবে বা কীভাবে আগে। মানে পরিবারের অবদান কার বেশি? পরিবারের অবদান একটু কমই ছিল, পরিবারের অবদান ওরকম কম ছিল, হ্যাঁ কমই ছিল। কারণ ওই যে বাবা বাইরে থাকতো, মা আসলে সংসারেই ব্যস্ত ছিল, আমাদের ভাই বোনের সংখ্যা একটু বেশি ছিল, হ্যাঁ সেই দিক থেকে মা সংসারেই ব্যস্ত ছিল আর কি। কারণ পড়াশোনাটা মোটামুটি নিজের উদ্যোগেই? হ্যাঁ নিজের উদ্যোগে মোটামুটি নিজের উদ্যোগ এবং স্যারদের হ্যাঁ সহযোগিতা সবচেয়ে বেশি। এভাবে তোমার পড়াশোনা তারা অ্যাডভান্স করতে আমাকে, যে কীভাবে আগে যেতে হয়, কীভাবে ভালো পরীক্ষা বা পড়াশোনা করতে হয়, এই ধরনের ইনস্ট্রাকশন তাদের কাছ থেকে বেশি রয়েছে। আচ্ছা, এই তোমার মোটামুটি হ্যাঁ শিক্ষা জীবন। জি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কর্মজীবনে আসি, তোমার কর্মজীবন শুরু হলো কোথা থেকে? কর্মজীবন যখন আমি এখান থেকে বিবিএস পাস করার পর প্রথম জিল বাংলা সুগার মিলের সার্কুলার হয়, দেওয়ানগঞ্জের জেল বাংলা সুগার মিল। জি জি, দেওয়ানগঞ্জ জেল বাংলা সুগার মিল, সেই জায়গাতে আমি প্রথম ইয়েতে কেশিয়ারে অ্যাপ্লিকেশন করি এবং সেই জায়গাতে আমি চাকরি হয়ে যায়। এই পদের নাম কি? কেশিয়ার গ্রেড 2 ছিল। কেশিয়ার গ্রেড 2। গ্রেড 2 বলতে সহকারী কেশিয়ার নাকি? হ্যাঁ সহকারী কেশিয়ার। আচ্ছা, সহকারী কেশিয়ার একজন থাকে তো, কেশিয়ার একজনই? কেশিয়ার না, হেড কেশিয়ার আছে আর সহকারী কেশিয়ার 3-4 জন ছিল। তার মানে সহকারী কেশিয়ার। জি। আচ্ছা, কোন সালে চাকরিটা হলো? 2012 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম, নিয়োগপত্র পাইছিলাম। 13-14 মৌসুমে আমি জিল বাংলা সুগার মিলে কাজ করছি। তুমি এখন তার জেল বাংলা সুগার মিলে কাজ করো না? পরে ওখান থেকে চলে আসছি। কতদিন ছিল ওই জায়গায়? প্রায় 1 বছরের মতো। যদিও আমাদের সুগার মিলটা তো 8 মাসের মতো তখন চলছিল, তখন এই যে মালাইটা অনেক বেশি ছিল। তার পরবর্তী টাইমে আবার চুক্তিভিত্তিক কিছুদিন কাজ করছিলাম। মানে তাহলে কতদিন ছিল তুমি? টোটালি 8 মাসের মতো। এখন বর্তমানে কোথায় আছো? এখন বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে আছি। বাংলাদেশ রেলওয়েতে আছো? এখন পদের নাম কি? এখন পদের মেকানিক্যালের অ্যাটেন্ডেন্ট। আমাদের পোস্টিং হলো লালমনিরহাট ইন্টারসিটি ট্রেনের আন্তনগর ট্রেনের অ্যাটেন্ডেন্ট, মেকানিক্যাল সাইডে। আচ্ছা, মেকানিক্যাল সাইডে। তখন তাহলে ওই দেওয়ানগঞ্জের জেল বাংলা সুগার মিলের কেশিয়ার পদের চাকরিটা, সেই চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ কি? ছেড়ে দেওয়ার কারণ মূলত আমার বাবা আবার আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য, যে ওটা ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর পরবর্তীতে আমরা সেটা মানে পুরোপুরি গভর্নমেন্টে চলে যাই। আর আমার বাবা যেহেতু একজন রেলওয়ে প্রাক্তন কর্মচারী ছিলেন, না ওনারই বড় ইয়ে ছিল আর কি, মানে চেষ্টা ছিল যে রেলওয়েতে আমি যেন জব করি। এটা তো বাবার স্বপ্ন ছিল? আমার বাবার স্বপ্ন। আচ্ছা, তুমি যখন পড়াশোনা করছো তোমার কি স্বপ্ন ছিল বড় হয়ে কি হওয়ার? আমার স্বপ্ন আসলে ব্যাংক সংক্রান্ত কাজে আমার ইচ্ছা ছিল, ব্যাংকিং খাতে চাকরি করার ইচ্ছা ছিল। সেই দিক থেকে আমি কেসে কাজ করছি, মোটামুটি কাছাকাছি ছিল, কাছাকাছি ছিল আর কি। তাহলে তোমার স্বপ্ন ছিল ব্যাংকিং সেক্টরে কাজ করার, কিন্তু তুমি জিল বাংলা সুগার মিলে গেছিলে কেশিয়ার সেক্টরে, তো মোটামুটি কাছাকাছি। ওটা তো ব্যাংক অ্যাকাউন্ট সেকশনে বা অ্যাকাউন্টস রিলেটেড চাকরি ছিল। এখন তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য, তোমার বাবা যেহেতু রেলওয়ের একজন কর্মচারী ছিলেন সাবেক, তো এই তোমার বাবা চাইতেন যে তার ছেলে রেলওয়েতে চাকরি করো, নিজের স্বপ্ন বিসর্জন দিয়া এখন বাবার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন তোমার কাজের ধরনটা কি, মানে সুগার মিলের কাজের ধরনটা কি ছিল? সুগার মিলের কাজের ধরন ছিল যে আমরা যে সুগার মিল থেকে আগগুলা কেনা হতো, সেই আগগুলোকে ক্যাশ পেমেন্ট করা। বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন সেন্টারগুলোতে আছে, আমাদের জামালপুর ছিল, তারপরে ঢেউয়ের চালায় ওটা হলো নান্দিনা ছিল, এদিকে পোলাকান্দি ছিলাম। তোমার দায়িত্ব ছিল? জি, এগুলো তোমার ক্যাশ পেমেন্ট করার দায়িত্ব ছিল, ক্যাশ পেমেন্ট করা। আর বর্তমান যে রেলওয়ের তুমি মেকানিক্যাল সাইডে কাজ করো, এখানে কাজের ধরনটা কেমন? এখানে কাজের আমরা তো রানিং স্টাফ। হ্যাঁ, আমরা লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পথে মানে ট্রেনের যতগুলো সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলো টেকনিক্যাল সমস্যা যেগুলো সমস্যা হয়ে থাকে, এগুলো আমরা সলভ করি আর কি। সমস্যা হলো না তাহলে কোনো কাজ নেই? না, সমস্যা হলো না কাজ নেই। আবার দেখা যায় যে প্যাসেঞ্জার ট্রেনের ভিতরে আসছে, তাদের কোনো সমস্যা হয়েছে, তাদের সিট পেতে সমস্যা, তাদের কোচগুলো কোথায়, হ্যাঁ, তাদের এমনি আদার্স কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের সাথে শেয়ার করে ওই দিন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি, সমাধান করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে ডিউটিটা কতদিন পর, মানে তুমি যে গাড়ি নিয়ে তোমার ডিউটি শুরু হয় কোথা থেকে? ঢাকা থেকে না লালমনিরহাট থেকে? মূলত লালমনিরহাটে। লালমনিরহাট থেকে তোমার ডিউটি শুরু? তুমি ওই গাড়ি নিয়ে ঢাকা গেলা? আবার ঢাকা থেকে ওই গাড়ি নিয়ে তুমি আবার ঢাকা, যে গাড়ি নিয়ে আমি ঢাকায় যাবো ওই গাড়ি নিয়ে আসবো না, ওটা ওখানে আমাদের হোল্ড আছে, যেহেতু আমরা প্রায় রানিং টাইম প্রায় 12 ঘন্টার মতন।
মানে লালমনিরহাট থেকে ঢাকা যেতে কয় ঘন্টা লাগে? এমনি 10 ঘন্টা রানিং টাইম, অ্যাকচুয়াল টাইম। আবার ট্রেন হস্তান্তর করা, আবার ট্রেন রিসিভ করা, এটা সহ আর 2 ঘন্টা অ্যাড করতে হয়, যে 12 ঘন্টা লাগে। সেই হিসাবে 12 ঘন্টা যদি একজন সার্ভিস দেয়, তাকে তো অবশ্যই ইয়ের দরকার আছে, তার রেস্টের প্রয়োজন আছে। প্রয়োজন আছে। সেই দিক থেকে আমরা ওখানে যা হোল্ড করি, 8 ঘন্টা বা 10 ঘন্টা হোল্ড করি, তারপরে পরবর্তী ট্রেনে আমি আবার থেকে চলে আসি, ঢাকা থেকে চলে আসি। তাহলে তুমি লালমনিরহাট যাওয়ার পরে যে ট্রেন নিয়ে যাও, ওই ট্রেন নিয়ে আসো না? না, অন্য ট্রেন নিয়ে আসো। কয় ঘন্টা পরে? প্রায় 8-10 ঘন্টা লাগে। তারপরে তুমি লালমনিরহাট থেকে ঢাকা গেলা 12 ঘন্টায়, হ্যাঁ, এরপরে 12 ঘন্টা রেস্ট। 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা আর কি। এরপর আর এক গাড়িতে চড়ে আবার অন্য ট্রেন নিয়ে চলে আসি লালমনিরহাট আসার পর আবার তোমার 12 ঘন্টা রেস্ট। হ্যাঁ, লালমনিরহাট আসার পর আবার 12 ঘন্টা রেস্ট। এইভাবে তোমার মানে প্রতিদিন এইভাবে ডিউটি করতেছে। আচ্ছা, তাতে কি আগের চাকরিটা ভালো ছিল মানে নাকি বর্তমানে চাকরিটা তোমার কাছে ভালো লাগে? আর আমার যদি মনে করি, তো আমি আগের চাকরিতেই ভালো ছিলাম ওই জায়গাতে, যেহেতু আমার কাজ ছিল পড়াশোনার সাথে সম্পর্ক ছিল, রিলেটেড ছিল আমার কাজের, মানে ওই কাজটাকে আমি পছন্দ করতাম। সেদিক থেকে ওই কাজটাই আমার ভালো ছিল, আগের চাকরিটা ভালো ছিল মনে করি। এখন কর্মজীবনের গল্প তো অনেকটাই হইলো। বিয়ে তো করছো? জি স্যার। বিয়ে করছো কোন সালে? ওই যখন চাকরি করছো তখন নাকি? জিল বাংলা সুগার যখন ছিল তখনই আমার মূলত বিয়ের কথাটা হয়। আর 2014 সালে বিয়ে হয়। আর রেলওয়েতে আমি যাই 2014 সালে। আচ্ছা, বিয়ে করছো, সেও তো আমার ছাত্রী। জি জি স্যার, সেটা আমার ছাত্রী। আচ্ছা, এখন এই বিয়ে কি খাতির করে বিয়ে হলো নাকি? না স্যার, এটা আসলে পারিবারিকভাবে বিয়ে হলো। পারিবারিকভাবে বিয়ে হয়েছে। এটাতে আমি প্রথম আপনাকে ফোন দিয়েছিলাম যে স্যার, সুইটি নামে একটা মেয়ে আছে, এটা আপনার স্টুডেন্ট, তার সম্পর্কে আপনি কি জানেন? পরে আপনি আমাকে বলছিলেন যে আমি আসলে এমনি তাকে ভালোভাবে জানি, কিন্তু পারিবারিকভাবে ওরকমভাবে জানি না, তো তুমি যেহেতু বললা তাহলে আমি খোঁজ নিয়ে তোমাকে আমি জানাবো। আচ্ছা, আর সেদিক থেকে আপনার কাছে আমার শোনা। আচ্ছা, এখন আমি তো আমার ছাত্রীদেরকে নিয়ে একবার, তুমি যখন চাকরির অবস্থায় ছিল জেল বাংলা সুগার বলে দেওয়ানগঞ্জ, তখন আমার ছাত্রীদেরকে নিয়ে কিন্তু ওখানে একদিন বেড়াতে গেছিলাম। জি স্যার। আমার ফ্যামিলিও ছিল সাথে। জি স্যার। তো সুইটিকে কি তোমার ওয়াইফের নাম তো সুইটি, আমার ছাত্রীর নাম সুইটি, সুইটিকে কি তুমি ওই দিনই দেখছো? ওই দিন দেখে কি ভালো লাগছে নাকি? প্রথম সেদিনই দেখা, কিন্তু তাকে ইন্ডিকেট করে আমি দেখা হয়নি আর কি। যখন আমার সাথে কথা হয় তখন আপনাকে যখন বলছি আপনার এখানে প্রথম এসে দেখা। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন, প্রথম 2টা মেয়ে, তারপরে ছেলে। আচ্ছা, ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? চেষ্টা করবো যে তারা যেন সুশিক্ষিত হয়, এটুকু চেষ্টা আছে। আর ভালো পড়াশোনার যেন সুযোগ করে দেওয়া যায়, যেহেতু আমরা একটু রানিং স্টাফ বাইরে থাকতে হয়, মার উপরে নির্ভরশীল। এখন মা যতটুকু টেক কেয়ার করতেছে, সেই দিক থেকে আমার মনে হয় তারা ভালো কিছু করবে। ভালো কিছু করবে না? জি স্যার। বলুক, এখন বিয়ে যে হলো 14 সালে, বিয়ের আগে তো তুমি একা ছিল আর কি, যেটাকে বলে সিঙ্গেল লাইফ বলে, তাই না? বিয়ের আগের জীবনটা ভালো ছিল নাকি বিয়ের পরের জীবনটা ভালো হলো? আসলে দুটো জীবন দুই রকমের। সেই সময় আসলে হয়তো অনেক কিছু চিন্তা করতে হয়নি, পারিবারিক বা সাংসারিক বা ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতে হয়নি। এখন সেটা চিন্তা করতে হয়। আবার দেখা যায় যে বাচ্চা কাচ্চা যখন থাকে বা সন্তান যখন থাকে, তাদের নিয়ে আলাদা একটা মজা পাওয়া যায়। এটাও কিন্তু দায়িত্ববোধ। হ্যাঁ, দায়িত্ববোধ আছে, তাদের নিয়ে চলাফেরা করা, তাদের নিয়ে ঘোরাফেরা করা, এই বাবার সন্তানের সম্পর্ক, এটা অনেক মজার। আমি বলছি যে আগেটা ভালো ছিল না পরেরটা ভালো হলো? আগেটা ভালো ছিল, বিয়ের পরে ভালো হলো? আমার মনে হয় যে পরেরটাই ভালো হয়। পরেরটাই ভালো হলো মনে হয়। তাহলে আমার ছাত্রী ভালো করে দিচ্ছে তোমার জীবন? হ্যাঁ, এটা বলা যায়। মানে বই ভালো করে দিচ্ছে জীবন? আগে ভালো ছিল না? আগে ভালো ছিল না এটা বলবো না। তাহলে বাবা মার সাথে থাকলা, বোনের সাথে থাকলা, তখন ভালো ছিল না? বউ আসার পরে ভালো হয়ে গেল জীবন? না না, তখনকার মানে পরিপূর্ণ একটা সংসার লাইফটা যদি পরিপূর্ণতা, সেই ক্ষেত্রে এটা ভালো। আচ্ছা, মানে জীবনে পরিপূর্ণতা আসে। হ্যাঁ, সিঙ্গেল লাইফও ভালো, কিন্তু বিয়ে করার পরে জীবনে পরিপূর্ণতা আসে, পরিপূর্ণতা পাওয়া যায়। আবার ছেলে মেয়ে আসার পরে, ছেলে মেয়ে ফ্যামিলিতে আসার পরে আরো পরিপূর্ণ হয়ে যায় জীবন। আচ্ছা, এখন তোমার মেয়ের বয়স, বড় সন্তানের বয়স কত? বড় সন্তান বয়স হলো 9 বছর। 9 বছর। তার ছোট যেটা 4 বছর, এবং সর্বশেষ যেটা মানে ছেলে, তার বয়স হলো 2.5 বছর। আচ্ছা, এখন এই যে বাবাদের প্রতি যার অভিযোগ, মানে অভিমান আর কি, বাবা আমাকে এটা দিল না, বাবা আমাকে, ছোটবেলা যখন তুমি ছোট ছিল তখন তো বাবা মার প্রতি কিন্তু একটাই থাকে, মানে একটা অভিমান থাকে আর কি, বাবার প্রতি অভিমান থাকে বা অভিযোগ থাকে সবসময়। এখন যে তোমার বাচ্চা, এখন তো তোমার ছেলে মেয়ে হয়েছে, এখন কি সে অভিযোগ কি আছে, সে অভিমান কি আছে? না, এখন ওটা তো মনে হয় না, এত মনে হয় না যে আসলে আমাদের আগের বাবা মা ঠিক আছিল নাকি ওই সময়? বাবা মা ঠিক ছিল, কিন্তু আমরা যেভাবে চলছি, যেভাবে বড় হয়েছি, সেই জায়গাতে কিছু ঘাটতি ছিল।
আমরা যেভাবে চাইতাম, যেভাবে স্বাধীনতা চাইছিলাম, ওই স্বাধীনতাটুকু পাইনি। এখন বর্তমানে আমাদের মানে সন্তানরা যেভাবে স্বাধীনতা পায় বা ভোগ করে। তাহলে বাবা মার প্রতি যেটা অভিযোগ ছিল সন্তানাদি হওয়ার পরে এখন আর ওই অভিযোগ না, নাই? এখন আর ওই অভিযোগ নাই, ওইরকম কোনো অভিযোগ করার সুযোগ নেই। সব ঠিক আছে? এখন বোঝা যায় যে সন্তান বাবা মার সম্পর্কে যেটা কি কি একটা অবস্থা, এটা বোঝা যায়। আচ্ছা, এখন এই স্ত্রীর যে ভালোবাসা, তোমার বউয়ের যে ভালোবাসা সন্তান হওয়ার আগের, যে তোমার সন্তান হওয়ার আগে যে তোমাকে যত্ন নিচ্ছে, টেক কেয়ার করছে, এই সন্তান হওয়ার পরে কি সে টেক কেয়ারের পরিমাণ বা ভালোবাসার পরিমাণ কি কমে গেছে নাকি আগের মতোই আছে? না, আগের যখন প্রথম বিয়ে বা বিয়ের পরের যে লাইফটা, তখনকার টেক কেয়ার বেশি থাকে, বেশি ছিল না? বেশি থাকে। আর যখন আমাদের সন্তান হয়ে যেত, মানে ও তো একজন ব্যক্তি, ও কতজনকে টেক কেয়ার করবে, এমন সংসার আছে, সন্তান আছে, তারপরে তার হাজবেন্ড, এটা একটু ঘাটতি থাকবে। সন্তান হওয়ার পরে ভালোবাসা অর্ধেক হয়ে গেছে, ভাগ বসাইছে বলা মানে ঘাটতি থাকে, মানে অর্ধেকই বলা যাবে না আসলে, মাপা এটা তো মাপা খুব কঠিন, ভালোবাসা মাপা খুব কঠিন। এখন তোমার জীবনের সফলতা বলো, কোন জায়গায় তোমার জীবন সফলতা সফল? জীবনের সফলতা যদি চিন্তা করি তাহলে ভাববো যে আমি শিক্ষা, আমার মাঝখানে আসলে পড়াশোনায় কিছুটা গ্যাপ থাকার পরেও আমি মাস্টার্স পর্যন্ত আমি আমার স্যার আপনার পরামর্শে মাস্টার্স পর্যন্ত করতে পারছি, এটা আমি মনে করি আমার জন্য বড় একটা সফলতা। মাঝখানে পারিবারিক কারণে গ্যাপ হয়েছিল নাকি? হ্যাঁ, পারিবারিক কারণে মাঝখানে গ্যাপ হয়ে গেছিল, তখন হয়তো মনে হয়েছিল যে হয়তো আমার আর পড়াশোনা হবে না, আগানো সম্ভব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে আপনার কাছে আমি আসা এবং নতুন করে জীবন ফিরে পাওয়া, এই জায়গাতে আমার, মানে আমি তো তোমাকে পরামর্শ দিয়েছি যে তুমি পড়াশোনা ছাড়ো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই মাস্টার্স কমপ্লিট করার পরে এটাই তোমার সফলতা? আমি মনে করি এটি আমার সবচেয়ে বড় সফলতা। আচ্ছা, তোমার জীবনে কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা হয়তো আমার যেটা চাওয়া ছিল, যে কর্মটা চাওয়া ছিল, সেই জায়গাতে আমি হয়তো বুঝতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আর পড়াশোনাটা আরও যদি ভালো হতো, আমি মনে করি আর কর্মজীবনে তুমি যে ব্যাংকিং সেক্টরে যেতে চাইছিলা, যেতে পারো নাই বা যাওয়া হয় নাই যে কোনো কারণে, এখানে ব্যর্থতা, নিজেকে ব্যর্থ বলো? আমি মনে করি হ্যাঁ, এখানে আমার ব্যর্থতা আছে। আর পড়াশোনাটা আরো একটু ভালো করে করলে ভালো হতো, হয়তো প্রিপারেশন ভালো থাকতে ভালো কিছু করার সুযোগ ছিল আমার। আচ্ছা, তাহলে সফলতা এবং ব্যর্থতা। আচ্ছা, এখন তুমি তো সেই 9-10 থেকেই পড়ছো, অ্যাকাউন্টিং পড়ছো। আচ্ছা, অ্যাকাউন্টিং পড়ছো, তাহলে তো তুমি অনেক বড় বড় অঙ্ক মিলাইছো, অনেক কোম্পানি বড় বড় অঙ্ক মিলাইছো। এখন কি এই বাস্তবে তোমার নিজের জীবনের হিসাব কি মিলছে? জীবনের হিসাব একেবারে মিলেনি এটা বলা যাবে না, যে পরিকল্পনা অনুযায়ী আমি চলতেছি সেটা হয়তো বা আগাইতে পারতেছি, আগানোর সুযোগ আছে, একেবারে অমিল নাই। তারপরে তুমি বলতে চাইছো যে মিলে নাই কিন্তু মেলার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে, সামনে মেলার সুযোগ আছে। আর মানুষের জীবন কি আসলে 100% কি চাওয়া পাওয়া কি মিল হয়? এটা একটু কঠিন হয়, মানুষের চাওয়া থেকে আর পাওয়াটা একটু থাকবে, অভাব থাকবে আমার। আচ্ছা, আর তুমি যেটা বললা যে নিজের জীবনের মিল বলতে যে মিলে নাই কিন্তু মিল হওয়ার সুযোগ এখনো জানি, সুযোগ এখনো আছে। আচ্ছা, এখন তোমার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি আরেকবার আমার দর্শক এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রাক্তন ছাত্র শফিকুল ইসলাম শাহিন, শাহিন, আমরা তো শাহিন করে তোমাকে চিনছি আর কি। হ্যাঁ, আমার শাহিন প্রাক্তন ছাত্র, তার পরিচয়টা আমি আবার আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় তার জন্মস্থান, তার বাড়ি। সে বর্তমানে রেলওয়েতে, বাংলাদেশ রেলওয়ে সেক্টরে সে মেকানিক্যাল শাখায় কর্মরত। তো তার সম্বন্ধে অনেক কিছু জানা তথ্য আমরা জানতে পারলাম। এখন তাকে আমি বলবো, শাহিনকে বলবো যে তোমার পরিবারের কোনো সদস্য সম্বন্ধে তোমার মনের মধ্যে একটা কথা বলার ইচ্ছা, সে ভালোবাসার কথাই হোক, আর ক্ষোভের কথাই হোক, অভিমানের কথাই হোক, তুমি কোনোদিনও বলতে পারো নাই, আজকে সে কথাটা তুমি বলে দিতে পারো। যদি খুব বা ভালোবাসার কথা বলি, আমি আমার বাবার কথাই বলবো। বলো। যে বাবা আসলে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন, কিন্তু আমি যে আমার দিক থেকে ভালোবাসা প্রকাশ করা, এইটা মনে হয় খুব ঘাটতি আছে। আজকে প্রকাশ করে দাও। হ্যাঁ, আমি আমার বাবাকে ভালোবাসি। আমি মানে ছোট থেকে দেখতেছি, উনি যখন ডিউটি করে আসতেন প্রথমে আমাকে খোঁজ নিতেন। হ্যাঁ, খোঁজ নিতেন কোথায় আছে। এটা আমার খুব ভালো লাগতো। আমি যদি পাশের রুমে থাকতাম, পড়াশোনা করার অবস্থায় থাকতাম, তারপর জিজ্ঞেস করতো কই
কোথায় আছে, এই জিনিস আমার খুব বেশি ভালো লাগতো। আর সেই দিক থেকে তার কাছ থেকে যতটুকু ভালোবাসা হয়েছে, আমার কাছ থেকে হয়তো বা মানে প্রকাশ অতটা ভালোবাসা উনি অপ্রকাশ শুধু ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ করতে পারে নাই। প্রকাশ করতে পারি। আজকে বলে বাবা তোমাকে ভালোবাসি। বাবা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনি আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমার দর্শক, আমি এখন দর্শকদের কাছ থেকে বিদায় নিব। তো আমার যে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি আছে, একটা পেজ আছে, ফেসবুক পেজ আমি করছি। সেই পেজের নাম হলো শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি। এখানে এই অ্যাকাউন্টিং সম্বন্ধে কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করতেছি আমার দর্শকদের উদ্দেশ্যে, এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়েও কিছু অনুষ্ঠান করে আমি আমার প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রদের একটা যোগসূত্র সম্পর্ক বা সেতু বন্ধন করার চেষ্টা করতেছি। আমার সেই শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি সম্বন্ধে তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে বা বর্তমান প্রজন্ম আছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা? এই পেজ আসলে আমাদের জীবনটা অনেক পরিবর্তন করে, সবাইকে অ্যাকাউন্টিং বা কমার্সে পড়াশোনার জন্য উৎসাহ দিবে। আর স্যারের কাছে অনেক কিছু জানতে পারবো। স্যারের কাছে যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কের জন্য আমরা যদি ফোন দিতাম, সেটা আমরা সলভ পাইতাম। যে আমরা সবসময় বলতাম স্যারকে যে স্যারের মেমোরির ভিতরে এতগুলো অঙ্ক কীভাবে থাকে, যখন যেটা একটা ফোন দিতাম সেই মুহূর্তে সেটা আমরা সমাধান পাইতাম। তো এই একটা পেজে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। নতুন প্রজন্মে যারা আছে, যারা অ্যাকাউন্টিং এখন অ্যাডমিশনে আছেন, আমি মনে করি যে স্যারের কাছে যে শিক্ষা আপনারা পাবেন বা দিয়ে থাকে, আপনাদের লাইফ অবশ্যই চেঞ্জ হবে এবং আপনারা সফলতার শেষ প্রান্তে পৌঁছাবেন ইনশাল্লাহ।